মানে সরকারের ভালো ভালো সিদ্ধান্তের ভিতরে সবচেয়ে বেশি যেটা নিয়ে সমালোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। আমরা অতীতে দেখেছি খেয়াল খুশি মতো গভর্নর নিয়োগের ফলে, যেমন জনাব আব্দুর রউফকে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার, খেয়াল খুশি মতো গভর্নর নিয়োগ দেওয়ার ফলে কি হয় তা আমরা গত আমলে দেখেছি। এরপরও মনে হচ্ছে কম্পারেটিভলি মানে এই যে গভর্নর নিয়োগ নিয়ে এত বড় ঝুঁকি, যে কাউকেই নিয়োগ দিতে পারে নির্বাচিত সরকার, কিন্তু তারপরও সবকিছু বিচার বিবেচনা করলে এত বড় ঝুঁকি কেন বিএনপি সরকার নিল? আপনি কি মনে করেন যে সরকার যেই ঝুঁকিটা নিল বা সরকার যেটা দেখতে চাইলো যে প্রথা পরিবর্তন করে, তাতে কি সরকার সফল হবে বা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। দেখেন, আহসান এস মনসুর সাহেবের সম্পর্কে আমাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট উনি কোন লেভেলের, উনি একজন সাকসেসফুল অর্থনীতিবিদ এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড, সে অর্থনীতি নিয়ে কাজ করা এবং অল্প সময়ের মধ্যে উনি 25 থেকে 35 বিলিয়ন ডলার উন্নীত করছেন রিজার্ভ। এই সব দিক মিলাইয়া তাকে যে আপনি সরাইতে পারবেন না তা নয়। আপনার দল যখন ক্ষমতায় আসে, নতুন ক্ষমতায় আসলে তাকে নিতেই পারে। সেখানে আপনি একজন প্রথম দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের কাজ কি। একটা গভর্নরের কাজ সবচেয়ে বলে অর্থনীতি সংক্রান্ত যে টার্নিং পয়েন্ট, এটা কিন্তু কি পয়েন্টের একটা, রাষ্ট্রের লোড বিয়ারিং বিমের একটা হইল অর্থনীতির খাত, সেটা হইল বাংলাদেশ ব্যাংক। সেখানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করছে। এখানে মুদ্রানীতি, ঋণ নীতি প্রণয়ন করতে হবে, ব্যাংক ও ব্যাংকের বহির্ভূত আর্থিক বিষয় চিন্তা করতে হবে, তারপরে দেশীয় আর্থিক বাজার প্রসার চিন্তা করতে হবে, মুদ্রা প্রিন্টিংয়ের ব্যাপার আছে, মুদ্রা প্রিন্টিংয়ের সাথে মুদ্রাস্ফীতি হয় কিনা, এই সব ফিল্ড একটা মারাত্মক ব্যাপার। সেক্ষেত্রে আপনার যাকে বানাইছে বিএনপি থেকে, উনি এই যে নির্বাচন কমিশনের 23তম সদস্য ছিলেন, এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, থাকতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি নিজে একজন ব্যবসায়ী, পিওর ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি যখনই তার পাশাপাশি উনি ডিফল্টার, এটা মাথায় রাখতে হবে। যেমন দুদুবের সাথে আমি দ্বিমত করছি না যে আপনি লোক বসাইতে পারেন এবং তার পারফরমেন্স ভালো হতে পারে, যোগ্য হতে পারে, কিন্তু আপনি যখন ঋণ খেলাপি হিসাবে যাচ্ছেন এবং আপনার নৈতিক দায়িত্ব থাকবে রাষ্ট্রের ঋণ রিকভারি করা, এই রাষ্ট্রের ঋণ যে রিকভারি করবেন আপনি অন্যান্য ডিফল্টারের কাছ থেকে, আপনার মোরাল কারেজটা কোথায় থাকবে? এটা আমার একটা বিরাট প্রশ্ন। সেক্ষেত্রে আমি তার সব যদি বাদ দেই, অ্যাটলিস্ট রাষ্ট্রের এইরকম একটা দায়িত্বশীল জায়গায় 89 কোটি ঋণ খেলাপি যে ব্যক্তি, তাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি এক। দুই হচ্ছে, এখনও কিন্তু আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, কিন্তু প্রথম অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু সেটা ফুলফিল করা হয়নি, রাষ্ট্রের শিষ্টাচার বা যে নিয়ম। তারপরেও খুব তড়িঘড়ি আমার কাছে মনে হচ্ছে। মানে তড়িঘড়িটার ব্যাপারটা কি, আমি আজকে যদি মিলাই তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব এই 12 তারিখ চলে যাবেন নির্বাচনের পর, ঠিক 9 তারিখে উনি যে একটা এগ্রিমেন্ট করলেন আমেরিকার সাথে, মানে তারটা মনে হয় যে সে চলে যাবে তাই কিছু একটা করে গেলাম। কিন্তু এই নির্বাচিত সরকারের এখন পর্যন্ত জাস্ট শুরু, সেখানে এত তড়িঘড়ি করাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। নাম্বার ওয়ান, কেন, কারণটা কি? নাম্বার টু হচ্ছে উনি একজন ঋণ খেলাপি, আর যাই হোক ঋণ খেলাপি, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবেই। 3 নম্বর, উনি ব্যবসায়ী, ওনার মাথার ভিতরে সবসময় ওনার ব্যবসাটা ঘুরবে। আর 4 নম্বর যদি ধরেন, আপনি দ্বিতীয় দিনেই কিন্তু 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে ডিসবার্স করছেন উনি, তাদেরকে উনি করেছেন না আহসান এস মনসুরের সময় হয়েছে। কোনটা? এই যে 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে দেওয়া, তার হলো সুবিধা নাই, আমি তো জানি এখান থেকেই দেওয়া হয়েছে। আপনি দেখেন কোথাও কোথাও আছে যে আহসান এস মনসুর যাওয়ার আগে দিয়ে গেছে। আহসান এস মনসুর যাওয়ার আগে দিয়ে গেছেন, এরকমও আসছে গণমাধ্যমের খবর। না, এরকম আমি পাইনি। ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে বিতর্ক নাই করলাম, যদি এটা কোনো কনফিউশন থাকে। বাকি দুটোতে আমরা থাকি। আচ্ছা, আমি অ্যাটলিস্ট ঋণ খেলাপিকে আমি দিব না, কারণ আমি তো ঋণ রিকভার করব, আমার তো মোরাল কারেজ থাকবে না, আমি নিজে ডিফল্টার। সুতরাং আমার কাছে মনে হয় যে এইটা সরকারের চিন্তা করা উচিত ছিল। আমি তাকে অযোগ্য বলছি না, এবং রাষ্ট্রের যে নিয়ম, যে দল ক্ষমতা আসবে সেখান থেকেই নিবে, কিন্তু আপনি যখন ঋণ খেলাপিকে দিবেন এবং সে যদি এখান থেকে তার ঋণ রিকভারি করে চলে যায়, তখন একটা প্রশ্ন দেখা দিবে। ধন্যবাদ।